মুর্শিদাবাদ, মালদা এবং 24 পরগনা ক্লিয়ারলি মুসলিম মেজরিটি এলাকা ছিল। সেইটার জন্য কংগ্রেসকে দায়ী করার চাইতে মুসলিম লীগকে দায়ী করা ভালো। এটা দেখবেন যে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব নিজেই এটা নিয়ে দুঃখ করছেন, যেগুলি আমরা পেলাম না। ঠিক 46 সালে যখন ডেমোগ্রাফি বদলে যায়, 46 সালে যখন আবার ইস্ট পাকিস্তান ও পাকিস্তান, বেঙ্গল এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যখানে আরেকটা প্রজেক্ট, যখন ইউনাইটেড বেঙ্গল প্রজেক্ট আসলো শরৎ বোস আর হচ্ছে আবুল হাসিমের, যেটার মধ্যে সরওয়ার্দী পরে যোগ দেয়, সেইটা তখন মুসলমানরা এখানে ভোটের অঙ্কে মেজরিটি হইল। এটা 40 সালে তারা বুঝতে পারে। তখন আবার যেই বেঙ্গলকে একত্রিত করবার জন্য যেই বিপ্লবীরা ছিলেন, তারা আবার এটা বিরোধিতা করলেন কেন? বিকজ এটা মুসলিম মেজরিটি হয়ে গেছে। দুইটা ভোট হয়েছিল 46 সালে, এখানকার যারা অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, দুইটা ভোটেই কংগ্রেস এই বেঙ্গলকে ভাগ করার পক্ষে ছিল। এবং এটা একজন দুইজনও ছিল না, একেবারে সেখানে সমস্ত কংগ্রেসের হিন্দু মেম্বাররা এবং কংগ্রেসের মুসলমান মেম্বাররা সবাই সেটা করেছে। সব বিত্তবানদের দল ছিল, সেটা জমিদারদের দল। ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাব নিয়ে যখন শরৎ বোস জিন্নার সঙ্গে কথা বলেন, আবুল হাসিম যখন কথা বলেন, উনি এগ্রি করেন। এটা 1970 সালে মাউন্টব্যাটেনের একটা ইন্টারভিউ আছে, মাউন্টব্যাটেন অর্থাৎ হর্সেস মাউন্ট। তো জিন্না এগ্রি করেন এই কারণে, সে বলছে যে ইস্ট বেঙ্গল ওই মতিটান পাকিস্তানের মতোই ক্যালকাটা বন্দর ছাড়া, ক্যালকাটা সিটি ছাড়া বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান কিভাবে সার্ভাইভ করবে? এরা যদি একসাথে থাকতে চায় আমার আপত্তি নেই। পরের দিন তারা এটা তখন তাদেরকে বলতে, তাহলে তুমি মাউন্টব্যাটেনকে বলো। সকালবেলায় মাউন্টব্যাটেনের কাছে গেছে জিন্না, যে ওরা যে প্রস্তাব দিয়েছে মুসলিম লীগের চিফ হিসেবে আই হ্যাভ নো প্রবলেম। তো ঠিক আছে, বিকালবেলায় নেহরুর সঙ্গে মিটিং আছে। তো নেহরু কি বলে আমি দেখি। নেহরু বিকেলবেলা যে এই কথাটা শুনে যে পদ্ধতি রিয়াক্ট করেছিল, তারও একটা মাউন্টব্যাটেনের বর্ণনা আছে। চেয়ারটা উঠে গিয়ে বলে, ইট কান্ট হ্যাপেন। এই জিনিসগুলো যদি আমরা আমাদের ইতিহাস এবং আজকের জায়গা বিশ্লেষণের মধ্যে না রাখি, তাহলে আমরা এই আসামের প্রবলেম বা ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম আমরা বুঝবো কি করে। আরো কত ব্যাপার আছে। মুর্শিদাবাদ, মালদা এবং 24 পরগনা ক্লিয়ারলি মুসলিম মেজরিটি এলাকা ছিল। সেইটার জন্য কংগ্রেসকে দায়ী করার চাইতে মুসলিম লীগকে দায়ী করা ভালো। এটা দেখবেন যে অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব নিজেই এটা নিয়ে দুঃখ করছেন, যেগুলি আমরা পেলাম না কেন। এটা পেলাম না হইলো দুটো কারণ। একটা হচ্ছে আপনার এইখানে রেডক্লিফ যখন ভাগ করে ম্যাপের উপর দিয়ে, তখন বাউন্ডারি কমিশন হয়েছিল। বাউন্ডারি কমিশনে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1-2 করে উকিল থাকবার কথা। আচ্ছা, জিন্না এই বাউন্ডারি কমিশনের জন্য সে যখন বম্বেতে প্র্যাকটিস করতো, ওয়াসিম নামে এক উকিল ছিলেন, তাকে পাঠায়। আর এইখান থেকে যে অবজারভার পত্রিকা ছিল, আজকের অবজারভার না, অরিজিনাল অবজারভার, তার মালিক ছিলেন, তার নাম হামিদুল হক চৌধুরী। হামিদুল হক চৌধুরী জুনিয়র অ্যাডভোকেট হিসেবে তার সঙ্গে ছিলেন। তো ওয়াসিম হচ্ছে বম্বের লোক, বেঙ্গল সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই। ধরুন এই বিষয়টা সবচেয়ে ভালো করে ফাইট করতে পারত কে উকিল হিসেবে বেঁচে আছে? ফজলুল হকের মতো লোক। ফজলুল হক তখন তো পলিটিক্যালি মার্জিনালাইজ, জিন্নার সঙ্গে তার মারামারি মুসলিম লীগের থেকে অনেক দূরে। তো তখন এই যে ওয়াসিম আসলো, আসার পরে কাগজপত্র দেখে বলতে, তোমাদের এই নদী নালার ম্যাপ আমি কিচ্ছু বুঝি না, আমি চললাম। পরদিন চলে গেছে। 4টা হিয়ারিং ছিল এবং ওয়েস্ট বেঙ্গলের পক্ষে ওই সময়কার সবচাইতে লার্নেড লয়াররা ছিলেন। আর এইখানে আপনার হামিদুল হক চৌধুরী তার বায়োগ্রাফির মধ্যে আছে, উনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন যে এটা তো আমার তো অ্যাসিস্ট করার কথা ছিল। উনি যে কেসটা ঠিক মতন লড়তে পারেন নাই, উনি নিজেই বলেছেন। অন্যদিকে আপনার রেডক্লিফের দিক থেকে যে অন্যায়টা ছিল সেটা হলো এই, আর টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল এই সময়টা যতদিন এখানে থাকবেন ততদিন গভর্নর জেনারেলের সঙ্গে এই বিষয়ে আলাপ করতে পারবেন না মাউন্টব্যাটেন।
কারণ মুসলিম লীগের লোকেরা এই অঞ্চলে ধরে নিয়েছিল মাউন্টব্যাটেন ইজ বায়াস টু কংগ্রেস এবং এটা এগ্রি করেছিল। বাস্তবে যেটা হচ্ছে, উনি যে কদিন কলকাতায় দেশে ছিলেন, ভারতে ছিলেন, উনি মাউন্টব্যাটেনের বাড়িতেই থাকতেন। র্যাটক্লিফ তার অপরাধগুলি অনেক পরে বুঝতে পেরেছিল। আপনারা হয়তো অনেকেই জানেন ইতিহাসের ছোট্ট অ্যানেকডোট হিসেবে, যে তার 40,000 পাউন্ড এটার জন্য মজুরি ছিল, ওই পয়সাটা নিয়ে নেন নাই। পরে যখন তার এই বাউন্ডারির জন্য যত হত্যাকাণ্ড, এই যে 2টা বর্ডার ক্রস করার সময় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, অন্যায়ভাবে এঁকে যাওয়া ম্যাপের উপর আপনার ভিজিট করা ছাড়া এলাকাগুলিতে কি আছে, ওই লোকটা তার একটা অপরাধ বোধ পরে তৈরি হয়েছিল, কিন্তু তার জন্য ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ এখানে তাদেরকে প্রাণ দিতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি কংগ্রেস প্রথম দিন থেকেই করে, একটা রেটরিকের কথা বলে, সেই রেটরিকটা এখন চলে গেছে আর বিজেপি ক্ষমতা থাকবার কারণে, যার দার্শনিক আপনার ভিত্তি ওই যে ইসের মধ্যেই ছিল, হু ইজ এ সিটিজেন, সেই সংজ্ঞার মধ্যে কারা ভারতের নাগরিক, এবং এরাই প্রথম দ্বিজাতিক তত্ত্বের উদ্ভাবন করে, অন্যরা সেটা ব্যবহার করে। এবার হলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ কিন্তু ভারতের জন্য শুধু নয়, পাকিস্তানের জন্য এটা বিরাট প্রবলেম। এখনো ভারত আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে কেন, এটা দিক থেকে ভারতের কিছু ন্যায্য দুশ্চিন্তা আছে। 1945 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র রাষ্ট্র যে পোস্ট কলোনিয়াল কোন দেশ যে একটা নিউ কলোনিয়াল রূপ ধারণ করে এবং তার কাছ থেকে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে একটা এথনো লিঙ্গুইস্টিক জাতীয়তাবাদের ভিত্তিতে। মাঝখানে অনেকগুলি অ্যাটেম্পটস চলেছিল। কাছের অ্যাটেম্পটটা হচ্ছে 70 সালে নাইজেরিয়াতে বায়াফ্রা নাইজেরিয়া থেকে স্বাধীন হতে চেষ্টা করেছিল। এই আমাদের মতন কেস ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই কন্টেনজিয়াস থাকার কারণে এক রাতে গিয়ে ট্যাঙ্ক দিয়ে অনেক মানুষকে হত্যা করে আপনার নাইজেরিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ধ্বংস করে। তাহলে এই যে এথনো লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের ভিত্তিতে যখন মানে তারপরে একেবারে তখন থেকে শুরু করে 90-91 যে অর্গানাইজেশন সোভিয়েত ইউনিয়ন, ইস্ট ইউরোপ, এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশ দি অনলি কেস। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনালিজম বা পাকিস্তানি ন্যাশনালিজম বলে কোনো বস্তু কি আছে? নো। ইন্ডিয়ান স্কলাররাই বলে যে ইন্ডিয়া ইজ এ প্রিজন অফ মেনি ন্যাশনালিটিস, ইটস এ হিউজ প্রিজন। পাকিস্তানেও তাই। পাকিস্তানি ইজ এ আর্টিফিশিয়াল কনস্ট্রাক্ট, ওইখানেও নানান ধরনের ন্যাশনালিটিস আছে। যখন এই রাষ্ট্রের মধ্যে যেখানে অনেকগুলো গুচ্ছ আছে, ন্যাশনালিটি হিসেবে আবির্ভাব ঘটতে পারে, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মণিপুর, কাশ্মীর, এই যে জনগোষ্ঠী যাদের দীর্ঘদিনের ভাষা এবং সংস্কৃতিগত একটা ঐতিহ্য আছে এবং একটা সাইজেবল পপুলেশন আছে, যারা এখনো পর্যন্ত নিজেদের ভাষার জন্য, এমনকি কিছু কিছু জায়গায় নিজেদের পতাকার জন্য ভারতের মধ্যে লড়াই করে, বাংলাদেশের একটা সাকসেসফুল উত্থান এবং সার্ভাইভাল এদেরকে অনুপ্রেরণা যোগায় না? যোগাবে না? যাদের এই ব্যাপারে সংশয় আছে তাদের জন্য আমি 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন।
সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।